লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ব্লাড হওয়ার একটা ওষুধ দিয়েছিল না ওকে, আমার মনে হচ্ছে না ও খাচ্ছে। আমি শিওর ও খাচ্ছে না। দাঁড়া, আমি দেখছি। ওই ওষুধটা দুটো খাওয়ার কথা তো। দাঁড়া। তোর তো ওষুধ ফুরিয়ে গেছিল, আগের ওষুধটা। আর তুই একটা ওষুধ খাসনি, এটা তো নতুন পাতা। কি বলছিস তুই? তুই ওষুধ খাসনি? ভুলে গেছি মা। তুই এত অসভ্য মেয়ে, এই ওষুধটা তুই খাসনি? তুই জানিস না এটার উপর নির্ভর করছে তোর শরীরে রক্ত হওয়া? তোর শরীরে রক্ত না হলে দিদিভাই তোর রক্তটা পাবে না, সেটা তুই জানিস, আর ইচ্ছা করে তুই খাসনি। মা বললাম তো আমি ভুলে গেছি। ভুলে যাও কি করে তুমি? মা, এখন থেকে ওষুধটা তোমাকে দিতে হবে, না হয় আমাকে। আর সামনে দাঁড় করিয়ে ওকে খাওয়াতে হবে, তা না হলে ও খাবে না। এখন প্রমাণ হলো তো ও ইচ্ছে করে ওষুধটা খায়নি। ও ইচ্ছে করে এরকম অনেক কিছু করে যাতে আমার ক্ষতি হয়। আরে বাবা, আমার ক্ষতি না হয় হলো, তোর ক্ষতি কি কম হচ্ছে? হ্যাঁ, বলছিস তো মাথা টাথা ঘুরছে। এখন না হয় সৌরনীলের গায়ে চাটা ফেললি, এরপর ইউনিভার্সিটি যাওয়ার সময় বাসে ট্রামে মাথা ঘুরে পড়ে যাবি, তখন কি হবে? আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি দিদিভাই। তুই কি দয়া করছিস নাকি ওষুধটা খেয়ে? হ্যাঁ, খেয়ে নিচ্ছি বলছিস? এতদিনে তোর মনে হলো না যে তুই 4 দিন ধরে ওষুধটা খাসনি? আমার ওই ওষুধটা খেতে আর ভালো লাগে না। তাহলে সোজা কথা বল, তুই ভুলে যাসনি, ইচ্ছে করে খাসনি, তোর ভালো লাগে না বলে খাসনি ওষুধ। এত স্বার্থপর কি করে হলি তুই? সবকিছু নিজেদের ভালো লাগবে তার জন্য করবি, অন্যের প্রয়োজনে কিছু করতে পারিস না? এখন তো দেখছি ময়ূরী যা বলে ঠিক বলে, ও এমনি এমনি তোর ওপর রাগ করে না। তুই তোর বাবাকে বলেছিস তোর মাথাটা কেন ঘুরছে? তুই যে ওষুধটা খাসনি সেটা তো বলিসনি। মা, ওই ওষুধটা না খেলে আমার হঠাৎ করে মাথা ঘুরবে, আমি কি করে জানবো বলো? নেকা, আমি কি করে জানবো মা? তুমি জানো না যে তোমার রক্তটা আমাদের দরকার? তুমি জানো না রক্ত কমে গেলে তোমার শরীর থেকে আমি রক্ত পাবো না? রক্ত কমে গেলে মাথা ঘুরতে পারে, এটা তুমি জানো না? এটা বোঝো না? কিছুই বোঝো না আসলে, আবার প্রয়োজন হলে সবটাই বোঝো। বললাম তো খেয়ে নিচ্ছি ওষুধটা। তা তুই এই অবিবেচকের মতো কাজটা করলি কি করে রে? খেলি নাটা কি করে? আচ্ছা, এরকম একটা সিরিয়াস জিনিস নিয়ে কেউ ছেলে মানুষই করতে পারে? এটা তো আমি ভাবতেই পারছি না। নে খা, এক্ষুনি আমাদের সামনে খা, এক্ষুনি। বলছি আমি রাতে কিছু খাইনি, আমি কিছু একটা খেয়ে নেবো ওষুধ। কিচ্ছু হবে না, দুপুরে তো খেয়েছো। মা তুমি এত খেয়াল করনি, আমি দুপুরেও আজকে খাইনি। বাহানা দিচ্ছে, এখন বাহানা দিচ্ছে, বুঝতে পারছো না মা তুমি? যাতে ওষুধটা না খেতে হয়, দেখো কিরম জেনে বুঝে দেরি করছে। তুই কখন ওষুধ খাবি, কখন খাবি না, কি করবি করবি না, আমার দেখার দরকার নেই। ওষুধটা তোকে খেতে হবে, আর এক্ষুনি খেতে হবে, আমাদের সামনে খা বলছি। এত বড় অন্যায়টা করার পরও এখনো তুই ওষুধটা খাচ্ছিস না? হ্যাঁ, কা। আমি তো ভাবতেই পারছি না, এই ওষুধটা খাওয়ার জন্য তোকে রোজ নেমন্তন্ন করতে হবে কেন? ভাবতে হবে মা, ভাবতে হবে। এখন তো সবে খেলা শুরু করেছে, এরপর বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি চলে যাব, তখন তো আমি এসব দেখতে পাবো না। আর তোমার সব কাজের মধ্যে তুমি এত কিছু খেয়াল রাখবে কি করে? তখন দেখবে ও অর্ধেক সময় অনিয়ম করে ওষুধগুলো খাচ্ছে না, যাতে আমার শরীরে রক্ত না দিতে পারে। আসলে ও আমাকে খুব হিংসে করে মা। আরে বাবা, তোর বিয়ের বয়স তো আর চলে যায়নি, তোর বিয়ে হবে না তাও নয়, তোর মতন একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। আরে তুই তো আর সৌরনীলের মতো একটা ছেলে পেতে পারিস না, বল?
তুই কি সৌরনীলের মতো কোনো ছেলেকে ডিজার্ভ করিস? বল, যে তোর এখন এত খারাপ লাগছে। আমি কি করেছি বলতো? দিদিভাই কেন এত আমাকে কথা শোনাচ্ছে, আর এই কথাগুলোই বা কেন বলছে? আমি কি এরকম কোনো কথা বলেছি? আমি তো নিজেই বলেছি যে আমি এখন বিয়ে করতে চাই না। তুই মুখে যা বলিস, কাজে ঠিক তার উল্টোটা করিস সব সময়। শোন, তোর কারণেই না তুই কথা শুনিস। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তুই ভুলে যাস কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন যদি তোর বাবাকে গিয়ে বলি, তোর বাবা তোর পক্ষ নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে। তোর বাবার মনে হয় তোর দিদিভাই সৎ মেয়ে, তাকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর তুই হলি তোর বাবার একমাত্র। কিন্তু এটা তো ঠিক নয়, এরকম দুই দুই করা একই বাড়িতে থেকে। আমার একটা অসুস্থ মেয়ে, দুদিন বেলা তার বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। ওখানে গিয়ে ও কিরকম থাকবে না থাকবে, যদি শরীর অসুস্থ হয়, আর ও অসুস্থ হলে তোকেই তখন। মা, তুমি চিন্তা ভাবনা করেও বা কি করতে পারো? যা করার সেটা তো আমাকেই করতে হয়। দেখেছো মা, দেখেছো কিরম হুল ফুটিয়ে ফুটিয়ে কথা বলছে? প্রতিটি মুহূর্তে আমাকে শোনাচ্ছে যে ওর দয়াতে আমি বেঁচে আছি। দয়া না রে দিদিভাই, দয়া তো আমাকে মা বাবা করেছে, এই পৃথিবীতে এনেছে তোর জন্য। তোকে আমি দয়া আবার কোথা থেকে করবো বল? মা বললো চিন্তা হয়, আমি তাই বললাম। তুই যদি অসুস্থ হয়ে পড়িস, আমাকে হসপিটালে যেতে হবে, আর তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো, আমার লাইফটাও স্মুথ থাকবে। আমার তো সবসময় টেনশন হয় বুঝি তোর শরীর খারাপ হলো। না রে, আমার জন্য তোর কোনো টেনশন হয় না। আচ্ছা দিদিভাই, তোর শরীরে তো আর কোনো অসুবিধে নেই, তোর মাঝে মাঝে একটু রক্তটা কমে যায়, রক্ত দিলেই তো তুই আবার ঠিক হয়ে যাস। চিন্তা তো আমার হয় যে এভাবে ঘন ঘন রক্ত দিতে দিতে আমার জীবন প্রদীপটা নিভে যায়। ডাক্তারবাবু তো বলেছেন তোকে আমি যত ঘন ঘন রক্ত দেব তত আমার শরীরে কমপ্লিকেশনস বাড়বে। তাই জন্য তো তোকেও একটু সাবধানে থাকতে বলেছে, ফল বলেনি সাবধানে থাকতে? তুই কি থাকিস? তুই যে রাত জেগে পার্টি করিস, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোস, তারপরেই তো অসুস্থ হয়ে পড়িস। কোনোদিনও ভেবে দেখেছিস তুই এটা না করলে আমাকেও যখন তখন হসপিটালে ছুটতে হয় না? তুই একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখতো, তুই হলে কি করতিস? তোর ভালো লাগতো এই অনিশ্চয়তা? দিদিভাই, তোর মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমি একটা পেপার দিতে পারিনি, শুধুমাত্র তোর জন্য। এরকম আমার জীবনে আরো অনেক বিশেষ দিন ছিল, যে দিনটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। আর সেই দিনগুলো নষ্ট হওয়ার পেছনে কি তোর একটু হাত ছিল না দিদিভাই? তুই আমাকে বলছিস, তুই তো নিজে একটু সাবধানে থাকলে সেই ঘটনাগুলো ঘটতো না। তুই তো নিজেকে তখন কন্ট্রোল করতে পারিসনি। এবার ভেবে দেখিস, এরকম অনিশ্চয়তায় থাকতে না কোনো মানুষের ভালো লাগে না। একবার ভেবে দেখিস। বলছিলাম কি,
নায়ক নায়িকার মধ্যে সবসময় সংঘাত হয়, তাই না? দেখ, সবসময় যে সংঘাতই হবে তার তো কোনো মানে নেই। এমন হতে পারে যে নায়ক এবং নায়িকার মধ্যে গভীরতম প্রেম হয়ে গেল। সব সময় তা হয় না বাবা। আরে এই যে সংঘাত মানে এই যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটা যত বেশি হবে প্রেমটা কিন্তু তত মাখো মাখো হবে। না, আমরা একটা অন্য কথা বলছিলাম, অন্য কাস্টার্ড এনেছি আমি, তোমার জন্য কাস্টার্ড বানিয়ে এনেছি। কাস্টার্ড খাবে তো? না মানে আমরাও খাবো। আমার ঘরে কাস্টার্ড খেতে এসছো? ভাইবো, আসলে কি বলো তো, তোমার ঘরটাই সব থেকে সেফ আর কি। আমরা বাইরেও কাস্টার্ড খেতে পারতাম, কিন্তু ওখানে দাদা থাকবে, দাদাকে কাস্টার্ডে ভাত দিতে হবে। হ্যাঁ, তো এসব খাওয়া বারণ, দাদার শরীরটা খারাপ করবে, তাই তোর ঘরে চলে এলাম কাস্টার্ড খেতে। কারণ দেখ, দাদা তো কোশ্চেন কেন তোর ঘরে আসে না, তাতে আমরা কাস্টার্ডটাও খেতে পারবো, আর আমাদের সেই ইম্পর্টেন্ট আলোচনাটা আমরা এখানে করতে পারবো। আমি যেখানে একটা কাজ করছি সেটা বুঝতে পারছো? তুই তো সব সময় কাজ করিস দাদা ভাই। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান আসছে, তখনও তুই কাজ করবি? কিসের আনন্দ অনুষ্ঠান? আরে বিয়েটা তো একটা আনন্দ অনুষ্ঠান, মানে বিয়েটাকে তো লোকে আনন্দ অনুষ্ঠান বলেই জানে নাকি? কার বিয়ে? দাদা ভাই, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বিয়ের দিন তো ঠিক হয়ে গেল, পছন্দও তো হয়েছে, ওই জন্য তো কিছু বলতে পারলে না। আরে আমরা তো ওই সংঘাতটার কথাই বলছিলাম, যেটা মেঘের সাথে ঘটে গেল আর কি। ও মাথা ঘুরে পড়ে গেল, তারপর তোর গায়েও তো চাটা ফেলে দিল। তোর বেশি লাগেনি তো দাদা ভাই? আর তারপর ময়ূরী কিরকম রিয়াক্ট করলো, এখন থেকেই কি অধিকার বাবা! আমরা তো অবাকই হয়ে গেছিলাম। কিন্তু ওই মেঘকে সবার সামনে ওভাবে হিউমিলেট করলো, ওই ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। আর ওর মাও কি অদ্ভুতভাবে একটা রিয়াক্ট করলো দেখলাম, তাই না? অপ্রস্তুত হয়ে গেছিল, বুঝতেই তো পারছো। তোমাদের হয়ে গেছে? কথাবার্তা শেষ হয়েছে? না না না, মানে হচ্ছে যে কথাবার্তা শেষ হবে কি করে? কথাবার্তা শেষ হবে, এই তো সবে শুরু হলো। তুমি তোমার ছেলে মেয়ে সকলকে নিয়ে এখানে আসর জমাতে এসছো, আর ওদের সামনে সবকিছু ডিসকাস করছো। ওই যে 16 বছর হয়ে গেলে সবাই মাই ডিয়ার, আমি তো এই তত্ত্বে বিশ্বাস করি। কেন নীল, তোদের যখন 16 বছর হয়ে যায়, তোদের সঙ্গে সব রকম ডিসকাস করিনি? বল, দেখ তোরাই তোমার আসল বন্ধু বান্ধব। তুমি তো জানোই তোমার কাকা সারা জীবন শিং ভেঙে বাছুরের দলে ঢোকে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি আর কি, কাকাকে দেখে শিখেছি, বুঝেছো? যাকে আমরা কিন্তু প্ল্যানিং করতে এসেছি। কিসের প্ল্যানিং? মানে শোনো, ব্যাপারটা হচ্ছে যে আশীর্বাদে আমাদের সকলের সাজার খরচাটা তুমি দেবে নীল। তোমাদের সবকিছু ঠিক হয়ে গেছে? হ্যাঁ। বাহ, তাহলে পাত্রটা তোমরা ঠিক করে নাও। আরে পাত্র তো ঠিক হয়েই আছে, আর ঠিক তো করতেই হবে, তাই না? আরে বাকি সবও ঠিকঠাক হচ্ছে, কারণ দিন এগিয়ে আসছে, এত তাড়াহুড়ো করে একটা বিয়ে। সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে না দাদা ভাই, তোর বিয়ে হবে বাড়িতে, একটা এতদিন বাদে অকেশন, কি মজা হচ্ছে। সত্যি কথা, আমরা জানতেই পারিনি ঘরের কাছেই একটা মেয়ে ছিল, অথচ তুই এতদিন বিয়েটা করতে চাসনি। কি আশ্চর্য দাদা ভাই, আগে যদি বিয়েটা তুই করতে চাইতিস না। খুব ভালো। এবার হয়েছে, তোদের কথাবার্তা শেষ হয়েছে। সারা দিন ধরে ওই এক আলোচনা আমার ভালো লাগছে না, আমার অন্য অনেক কাজকর্ম আছে। নীল, তোমার ভালো লাগছে না বললে হবে? বাড়িতে কিন্তু সবাই একটাই কথা বলছে, বিয়ে বিয়ে আর বিয়ে। আমাদের বাড়িতে কতদিন বাদে একটা বিয়ে হচ্ছে বলো তো? সেই আমার বিয়ের পর তো আর এই বাড়িতে কোনো বিয়েই হয়নি। আর আমার বিয়েতে না আমি আনন্দ করতে পারিনি, জানো তো? আমি তো তখন নতুন বউ ছিলাম। ওমা, তা আমি কি পেরেছি নাকি? এই এতগুলো বছর ধরে ভার বহন করতে করতে বিশ্বাস করো আমার কাঁধ বলে আর কিছু নেই, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
ভাইপো এই তোমার বিয়েতে আনন্দ করে কাঁধ দুটোকে আবার সোজা করে নেবো। এই কি বললে তুমি? বুঝতে পারি মা, তুমি এত ইন্টেলিজেন্ট, আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে। খবরদার বলছো তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না, কিন্তু এইভাবে কথা বলবে না তুমি আমার সঙ্গে। ম্যাডাম কিভাবে বলবো? এতগুলো বছর ধরে হাত জোড় করে থাকতে থাকতে না আমার কাঁধ দুটো পিকে গেছে, বিশ্বাস করো। তোমরাই ওদের উচ্ছনে পাঠাচ্ছ। হ্যাঁ যাক, উচ্ছনে যাক, কোথাও তো যাওয়া হবে না, তো বাড়িতেই বসে থাকতে হতো। ওরে তোরা যা উচ্ছনে ঘুরে আয়। আরে এই তোরা কি আরম্ভ করেছিস? হ্যাঁ 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 করে যাচ্ছ। এই দাদা ভাই শোন না হ্যাঁ, বলছি যে তোদের ইউনিভার্সিটিতে নাকি ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে, তো আমাদের একটা বন্ধু দিদি পড়ে, ও বললো আমাদের একটু নিয়ে যাবি রে প্লিজ। প্লিজ। ফ্রেশার্স ওয়েলকাম হচ্ছে তো আমি কি করব? আমি তো আর ফ্রেশার নই, আর তোরাই বা গিয়ে কি করবি? আরে তোদের কলেজে তো স্টুডেন্টস টিচার সবাই পার্টিসিপেট করে শুনেছি, আর তুইও তো গান গাইবি নিশ্চয়ই। শুনে ধন্য করেছো। আর মেঘও তো কি ভালো গান গায় বল। হ্যাঁ গায়। বলছি মেঘও গান গাইবে ওখানে? না না, মেঘের তো গান গাওয়াই উচিত। মেঘকে ভীষণ অসুস্থ লাগছিল। আচ্ছা, ওনারা সবসময় বলেন যে ময়ূরীর নাকি ব্লাড সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, কিন্তু মেঘকেই তো দেখে বেশি অসুস্থ মনে হচ্ছিল। দেখো মেয়েটা ব্রিলিয়ান্ট, লেখাপড়ায় খুব ভালো, ও অনেক রকমের বাইরের বই পড়ে। আমি সত্যি অবাক হয়ে গেছি। আসলে কি বলতো, এখনকার ছেলে মেয়েদের সিলেবাসের বাইরের বই পড়ছে এটা দেখাই যায় না। সেখানে ওর বাড়িতে এমন কিছু কিছু বই দেখলাম যেটা দেখে আমি স্টান্ট হয়ে গেছি। তবে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমারও মেয়েটাকে দেখে একটু অসুস্থ লাগলো। আর ওর বাড়ির লোকজনও কেমন যেন মনে হলো যে ওর বাড়ির লোকজন ওর প্রতি একটু উদাসীন। না না, কই ওর বাবা তো সুন্দরভাবেই কেয়ার করলেন। হ্যাঁ বাবা কেয়ার করলেন ঠিকই, কিন্তু বাকি দুজন মানে ওর মা আর দিদি, ওদের দুজনকে দেখে আমার কেন জানি না ওর প্রতি একটু উদাসীন মনে হলো। না 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 না, মানে ওরা এম্বারেসড হয়ে গেছে হয়তো, মানে তোর উপর ওরকম ভাবে চাটা পড়ে গেল, ভাবলো বোধহয় পাত্র হাতছাড়া হয়ে গেল। শোনো, পাত্র যে হাত ছাড়া আমার উপায় নেই সেটা ওরা বুঝতে পারেনি। তার মানে? আরে বাবা, তোর তো ময়ূরের ওপর মন বসে গেছে, তুই তো আর কোনো মতে ওখান থেকে মন সরাতে পারবি না। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, এই ময়ূরীও কিন্তু তোকে খুব ভালোবাসে। এইটুকু সময়ের মধ্যে তুমি সব খেয়াল করে ফেলেছো? সব। আমরা সবাই খেয়াল করেছি। আমরা দেখেছি তো, সবাই দেখেছি। বাড়িটা একটা বাজার বানিয়ে ফেলেছিস তুই, তখন থেকে এসে হাই হাই করে চাচাচ্ছিস। দাদা ভাই তুই এটা আমাদের বলতে পারলি? সত্যি দাদা ভাই, আমরা তো তোর ভাই বোন, বল তুই আমাদেরকে এরকম বলতে পারলি? দেখ ময়ূরী এসে গেলে তো আমরা তোর ঘরে এসে এরকম করতে পারবো না, বল। এই তো একটু সুযোগ। মানে? না দেখ, ময়ূরী এসে গেলে তো তখন আমরা এরকম যখন তখন তোর ঘরে আসতে পারবো না, না তখন তোদের একটা প্রাইভেসির ব্যাপার থাকবে। এখন তো তুই ব্যাচেলর, এখন তো প্রাইভেসির কোনো ব্যাপার নেই, সেটাই বলছি। তোদের খুব সাহস বেড়েছে, আমি না বুঝতে পারছি না তোদের সাহসটা বাড়লো কি করে। তোকে দেখে? আমাকে দেখে? আমাকে দেখে তা আমি সাহস দেখানোর মতো কি করেছি? ওই যে গতকাল একেবারে দুঃসাহসী হয়ে মেয়েটা বাড়িতে চলে গেলি, মুখে একটাও কথা বললি না, বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেলি। কি করবে বল, তোকে দেখে ওদের সাহসটা বেড়ে গেল। কি গো তুমি না, আচ্ছা তুমি কেন এইভাবে বলছো বলো তো? তারপর রেগে গিয়ে আবার অন্য কোনো একটা ডিসিশন নিয়ে নেবে। তুমিও না পারো। আচ্ছা ঠিক আছে, আমি বেরোবো, আমার ইউনিভার্সিটি আছে। দাদা ভাই, এখন কিন্তু তোর কোথাও যাওয়ার কথা না। এখন বিয়ের আগে তোর উচিত ময়ূরীর সঙ্গে দেখা টেকা করা, একটু কথা বলা, তাই নয়? তুই কি করছিস? প্রচন্ড বাড়াবাড়ি করছিস তোরা। বাহ, ভালো কথা বললাম, বাড়াবাড়ি বলছি। হ্যাঁ, বলছি যে নীল, তুমি কি এখনো ইউনিভার্সিটি করবে? একটু ছুটি টুটি নেবে না? কেন? আমি হঠাৎ করে ছুটি নিতে যাবো কেন? মেয়েটার সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না? গল্প করতে ইচ্ছে হচ্ছে না? আমরা মেয়েটাকে একদিন বাড়িতে ডাক। ঠিক আছে, ওকে ডাকলে একা ডেকো না, ওর বোনকেও ডেকো। হ্যাঁ? হ্যাঁ,
সত্যি কাকামণি তুমি না পারো। না মানে মুখ থেকে আমার এই শব্দটা ফস করে বেরিয়ে গেছে, কন্ট্রোল করতে পারিনি। না মোটা কথা কি, তুই চাইছিস ওকে আমরা ডাকি, তাই তো? এই আমি মোটেও চাইনি, শুধু আমার ঘরে দোষ চাপাবে না তো। তুমি নিজে বললে ওকে ডাকবে, সেই জন্য বললাম যে শুধু ওকে ডেকো না, ওর বোনকেও ডাক। তোমাদের তো বিচার বিবেচনা কিছু নেই। না না, সেটা কি বলা যায় নাকি? হ্যাঁ, অভদ্রতা হবে তো। আর মেয়ে গেলে তো ভালোই হবে, আমরা মেঘের গান শুনবো। আমার মনে হয় জানিস তো, মেঘ খুব একটা সোশ্যাল নয়, ও আমাদের সঙ্গেও কিন্তু সেরকম ভাবে কথা বলছিল না। তখন তো ওর শরীরটা খারাপ করছিল। তাহলেও এই মেয়েটা কিন্তু একটু শান্তশিষ্ট। আরে তাতে কি আছে, দিদি শ্বশুর বাড়ি বলে কথা, 100 বার আসবে, 1000 বার আসবে। ভাইপো তুমি কোনো চিন্তা করো না, আমরা ইমিডিয়েটলি প্ল্যান করছি। আমি তো ইমিডিয়েটলি প্ল্যান করতে বলিনি। ও মানে ইমিডিয়েটলি তো বিয়েটাই আছে। আরে বাবা, বিয়ের আগেই তো যা করার করতে হবে, তাই না? আর শোনো, এই বারবার না আমরা ওদের বাড়িতে যেতে পারি না, ওকেও তো আসতে হবে, ওর শ্বশুর বাড়িটা দেখতে হবে, ওর হবু বরের সঙ্গে একটু কথা বল। অবশ্য নীল তো হসপিটালে যা যা কথা বলার বলেই এসেছে। কামা, আমি হসপিটালে গেছিলাম জাস্ট ওকে দেখতে। আগের দিন ওরকম একটা ঘটনা ঘটে গেছিল, তাই ও জাস্ট দেখতে গিয়ে জাস্ট ফিদা হয়ে গেছে। কি বলছোটা কি বলো তো তুমি? আমি কিছু বলিনি ভাইপো, আমি কিচ্ছু বলিনি। দয়া করে ভাইপো তুমি লাস্ট মোমেন্টে বিয়ে ব্যাপারটাকে রিফিউজ করবে, তাহলে আমরা কিন্তু সবাই মরে যাবো। হ্যাঁ, আমি খুব সিরিয়াসলি বলছি। এবার এত ভালো মেয়ে কিন্তু তুমি সহজে পাবে না। এটা যেমন সুন্দরী দেখতে, তেমন ভালো ডান্স করে। হ্যাঁ আমি মানছি যে হয়তো ব্লাড রিলেটেড কিছু প্রবলেম আছে। দেখো ভাইপো, একজন ডাক্তার হিসেবে আমি তোমায় বলতে পারি, এরকম অনেকেই আছে যাদের এরকম ব্লাড কাউন্ট কম থাকে। এটা কোনো মেজর ইস্যুই নয়, ব্লাড দিলেই ব্যাপারটা মিটে যায়। না না, আমি ওই কারণের জন্য বিয়ে ভেঙে দেবো সেটা বলছি না। হ্যাঁ, এটা ঠিক যে অন্য কেউ হলে হয়তো এইসব কারণের জন্য সম্বন্ধ করে বিয়ে করতো না। দেখো, আমার সেসব কোনো ট্যাবু নেই। মানছি মেয়েটা অসুস্থ, কিন্তু এইটুকু অসুস্থতার জন্য ওর বিয়ে হবে না, ওর একটা নর্মাল জীবন হবে না, এটা তো হতে পারে না। তাহলে দেখলে আমার দাদা ভাই কতটা মানবিক। তাই বলে মেয়েটাকে দয়া করো না যেন। দয়া কেন করতে যাব? আর দয়া করবই বা কাকে? দেখো, এটা এমন কিছু অসুখ নয় যে ওকে দয়া করতে হবে। আর দয়া কে কাকে করে বলো তো? হ্যাঁ, এটা মানছি আমাদের সমাজে অনেকেই হয়তো এই বিয়েটা ক্যান্সেল করে দিত, সেক্ষেত্রে আমার সেসব কোনো রিজার্ভেশন নেই।